আমার চ্যানেল সাজবি লেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে WBCS মেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলিউশনের সিরিজের ইকোনমিক্সের ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড অন আরবিআই এর ন্যাশনালাইজেশন করা হয়েছিল অপশান বি 1 জানুয়ারি 1949 খ্রিস্টাব্দে। তো আরবিআই সম্পর্কে একটু বলি, WBCS এক্সামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আরবিআই মানে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা ভারতবর্ষের সেন্ট্রাল ব্যাঙ্ক। তো আরবিআই ব্রিটিশ রাজ 1935 খ্রিস্টাব্দের 1 এপ্রিল তৈরি করেছিল এবং তার হেডকোয়ার্টার ছিল কলকাতায়। পরবর্তীকালে 1937 খ্রিস্টাব্দে আরবিআইয়ের হেডকোয়ার্টার কলকাতা থেকে মুম্বাই ট্রান্সফার করা হয় এবং এখন পর্যন্ত আরবিআইয়ের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই অবস্থিত। আরবিআই যেহেতু যখন তৈরি হয়েছিল তখন একটা প্রাইভেট ব্যাংক ছিল, তাই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 1949 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি আরবিআইকে ন্যাশনালাইজ করা হয়। আরবিআইয়ের মেন ফাংশন হচ্ছে কারেন্সি বা নোট ইস্যু করা, এছাড়াও গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করা, ব্যাংকার্স ব্যাংক অর্থাৎ বাকি যে ব্যাংক আছে সেগুলোকে রেগুলেট করা, সুপারভাইজ করা প্রভৃতি হচ্ছে আরবিআইয়ের কাজ। আরবিআইয়ের ফার্স্ট গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ। আরবিআইয়ের ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর ছিলেন সিডি দেশমুখ এবং আরবিআইয়ের বর্তমান গভর্নর হচ্ছেন শক্তিকান্তা দাস, যিনি আরবিআইয়ের 25তম গভর্নর। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে কম্পিটিটিভ এক্সামে খুব কোশ্চেন আসে। আরবিআই রিলেটেড আমার ভিডিও আছে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নেবে। দ্য আউটলাইন অফ সেকেন্ড 5 ইয়ার প্ল্যান ওয়াজ মেড বাই সেকেন্ড 5 ইয়ার প্ল্যান বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আউটলাইন তৈরি করেছিলেন অপশন সি পিসি মহলানবিশ বা প্রশান্ত চন্দ্র মহলানবিশ। WBCS এক্সামের জন্য ইকোনমিক প্ল্যানিং, প্ল্যানিং কমিশন, 5 ইয়ার প্ল্যান প্রভৃতি খুব ইম্পর্টেন্ট টপিক। তো এদের সম্পর্কে একটু বলে দিচ্ছি। ইকোনমিক প্ল্যানিং এমন একটা পদ্ধতি যেখানে প্রথমে ইকোনমিক্যালি একটা নির্দিষ্ট লক্ষ্য বা টার্গেট বা গোল চুজ করা হয়, তারপর লিমিটেড ন্যাচারাল রিসোর্সকে পরিকল্পনা মাফিক এবং দক্ষতার সঙ্গে ইউজের মাধ্যমে সেই নির্দিষ্ট গোলে পৌঁছানো হয়। ইকোনমিক প্ল্যানিংয়ের কনসেপ্ট ভারতবর্ষে এসেছিল রাশিয়া থেকে। 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ইকোনমিক প্ল্যানিংয়ের উপরে একটা কমিটি গঠন করা হয় জওহরলাল নেহেরুর চেয়ারম্যানশিপে এবং সেই কমিটির রিকমেন্ডেশনে 1950 খ্রিস্টাব্দের মার্চ মাসে গঠন করা হয় প্ল্যানিং কমিশন। অনেক সময় WBCS-এ কোশ্চেন দেয় যে প্ল্যানিং কমিশন কনস্টিটিউশনাল বডি নাকি নন কনস্টিটিউশনাল বডি। প্ল্যানিং কমিশন হচ্ছে নন কনস্টিটিউশনাল বডি। ভারতবর্ষের সংবিধানে প্ল্যানিং কমিশন গঠনের কোনো উল্লেখ নেই। আবার অনেক সময় এই কোশ্চেন দেয় যে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে। তো প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হয় ভারতবর্ষের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। আর প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। আর প্ল্যানিং কমিশন তার প্রথম ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কন্ডাক্ট করেছিল 1951 খ্রিস্টাব্দে। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের সময়সীমা হচ্ছে 1951 থেকে 1956 খ্রিস্টাব্দ। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যে মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল সেটা হচ্ছে হ্যারোড ডোমার মডেল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এগ্রিকালচার বা কৃষির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল হয়েছিল এবং গ্রোথ রেট ছিল 3.6%। এক্সামে অনেক সময় কোশ্চেন দেয় যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের ন্যাশনাল ইনকামের ইনক্রিজ কত পার্সেন্ট হয়েছিল, তো সেটার উত্তর হবে 18%। তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের পরে আসে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান 1956 থেকে 1961 খ্রিস্টাব্দে। এই প্ল্যান যে মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল সেটা হচ্ছে পিসি মহলানবিশ মডেল। অনেক সময় এক্সামে কোশ্চেন দেয় যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, তো সেটা হচ্ছে ভারী রাসায়নিক শিল্প বা হেভি ইন্ডাস্ট্রির উপরে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের প্রধান উদ্দেশ্য ছিল র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আর এই প্ল্যানের সেকেন্ড উদ্দেশ্য ছিল বা সেকেন্ড প্রায়োরিটি ছিল ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে যে গ্রোথ রেট হয়েছিল অ্যাচিভ করেছিল সেটা হচ্ছে 4.1%। আর সেকেন্ড 5 ইয়ার প্ল্যানেই গড়ে উঠেছিল দুর্গাপুর, ভিলাই এবং রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট।
অনেক সময় এক্সামে কোশ্চেন দেয় যে দুর্গাপুর, ভিলাই এবং রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গড়ে উঠেছিল? তো সেটার উত্তর হবে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। এখানে আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে বর্তমানে তৈরি করা হয়েছে নীতি আয়োগ, যেটা 2015 সালে তৈরি করা হয়েছে, যার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। দ্য টাইম পিরিয়ড ফর দ্য 7th 5 year প্ল্যান অজ 7th 5 year প্ল্যান বা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা ছিল অপশান বি 1985 থেকে 1990 খ্রিস্টাব্দ পর্যন্ত। WBCS এক্সামে 5 ইয়ার প্ল্যানের টাইম পিরিয়ড নিয়ে অনেক সময় কোশ্চেন দেয়, তো সেগুলো আমি একটু বলে দিচ্ছি। আগেই বলেছি ভারতবর্ষে 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 খ্রিস্টাব্দে। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের টাইম পিরিয়ড হচ্ছে 1951 থেকে 1956। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের টাইম পিরিয়ড হচ্ছে 1956 থেকে 1961 খ্রিস্টাব্দ। থার্ড 5 ইয়ার প্ল্যান 1961 থেকে 1966 খ্রিস্টাব্দ। ফার্স্ট আর সেকেন্ড 5 ইয়ার প্ল্যান সম্পর্কে বলেছি, এবার একটু থার্ড 5 ইয়ার প্ল্যান সম্পর্কে বলি। থার্ড 5 ইয়ার প্ল্যানের ভিত্তি হচ্ছে সুখময় চক্রবর্তী এবং প্রফেসর স্যাডি মডেল। অনেক সময় WBCS এ কোশ্চেন দেয় যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতবর্ষে দুবার যুদ্ধ হয়েছিল? তো সেটার উত্তর হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা থার্ড 5 ইয়ার প্ল্যানের সময় ভারতবর্ষে দুবার যুদ্ধ হয়েছিল। একটা হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে চীনের 1962 খ্রিস্টাব্দে, আর একটা হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের। এছাড়া থার্ড 5 ইয়ার প্ল্যানের সময়ে হয়েছিল বিশাল খরা ভারতবর্ষে। থার্ড 5 ইয়ার প্ল্যান তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি, খুব একটা বেশি সফল হয়নি। তো থার্ড 5 ইয়ার প্ল্যানের পরে যেহেতু যুদ্ধ এবং খরার জন্য সরকার ডিসিশন নেয় প্ল্যান হলিডের। তো ফার্স্ট প্ল্যান হলিডে হয়েছিল 1966 থেকে 1969 খ্রিস্টাব্দ পর্যন্ত। অনেক সময় কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন দেয় যে ফার্স্ট প্ল্যান হলিডের সময়সীমা কত? তো সেটা হচ্ছে 1966 থেকে 1969 খ্রিস্টাব্দ। তো এটাকে এইভাবে মনে রাখতে পারো যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 খ্রিস্টাব্দে শুরু হয়েছে, তারপরে পরপর 3টে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে, তারপর 3 বছরের গ্যাপ রয়েছে। তারপরে আসলো ফোর্থ 5 ইয়ার প্ল্যান, যার সময়সীমা হচ্ছে 1969 থেকে 1974 খ্রিস্টাব্দ পর্যন্ত। ফোর্থ 5 ইয়ার প্ল্যান যে মডেলের ভিত্তিতে গড়ে উঠেছিল সেটা হচ্ছে ওপেন কনসিস্টেন্সি মডেল বাই অশোক রুদ্র এবং অ্যালন এস মান্নি। অনেক সময় এক্সামে কোশ্চেন দেয় যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ব্যাংকের ন্যাশনালাইজেশন হয়েছিল? তো সেটার উত্তর হবে ফোর্থ 5 ইয়ার প্ল্যান বা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতবর্ষের 14টি মেজর ব্যাংকের ন্যাশনালাইজেশন হয়েছিল। এরপরে আসে ফিফথ 5 ইয়ার প্ল্যান, যার সময়সীমা হওয়া উচিত ছিল 1974 থেকে 1979 খ্রিস্টাব্দ পর্যন্ত, কিন্তু সময়সীমা হচ্ছে 1974 থেকে 1978 খ্রিস্টাব্দ পর্যন্ত, কারণ জনতা গভর্নমেন্ট 5 ইয়ার প্ল্যান শেষ হওয়ার 1 বছর আগেই এটা টার্মিনেট করে দিয়েছিল, অর্থাৎ 1978 খ্রিস্টাব্দে টার্মিনেট করে দেয়। তারপরে জনতা গভর্নমেন্ট রোলিং প্ল্যান শুরু করেছিল, 5 ইয়ার প্ল্যান বাদ দিয়ে রোলিং প্ল্যান শুরু করেছিল। তো রোলিং প্ল্যান 1978 থেকে 1980 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়, তারপর আবার শুরু হয় 5 ইয়ার প্ল্যান। তো সিক্সথ 5 ইয়ার প্ল্যান হয়েছিল 1980 থেকে 1985 খ্রিস্টাব্দ পর্যন্ত। সিক্সথ 5 ইয়ার প্ল্যানের গুরুত্ব হচ্ছে যে এই সময়ই ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা IRDP শুরু হয়েছিল। তো তারপর আসে সেভেন্থ 5 ইয়ার প্ল্যান 1985 থেকে 1990 খ্রিস্টাব্দ, আর এই প্ল্যানেই প্রথমবার প্রাইভেট সেক্টরকে পাবলিক সেক্টরের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তারপর আবার 2 বছরের একটা গ্যাপ আসে, যেটা হচ্ছে অ্যানুয়াল প্ল্যানস 1990 থেকে 1991 এবং 1991 থেকে 1992। তার মানে এখন পর্যন্ত আমরা 3টে গ্যাপ দেখলাম। ফার্স্ট প্ল্যান হলিডে হচ্ছে 1966 থেকে 1969, সেকেন্ড প্ল্যান হলিডে বা রোলিং প্ল্যান 1978 থেকে 1980, আর অ্যানুয়াল প্ল্যানস 1990 থেকে 1992। 3টে গ্যাপ দেখলাম। তো যাই হোক, তারপরে আবার আসে 8th 5 ইয়ার প্ল্যান 1992 থেকে 1997 খ্রিস্টাব্দ। এই সময়ে প্রধানমন্ত্রী রোজগার যোজনা 1993 খ্রিস্টাব্দ এবং মিড ডে মিল প্রোগ্রাম 1995 খ্রিস্টাব্দ লঞ্চ করা হয়েছিল। তো অনেক সময় এক্সামে কোশ্চেন দেয় যে মিড ডে মিল প্রোগ্রাম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়েছিল? তো সেটা হবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়।
এরপরে আসে 9th 5 ইয়ার প্ল্যান 1997 থেকে 2002 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর 9th 5 ইয়ার প্ল্যানের সময় সর্বশিক্ষা অভিযান চালু করা হয়েছিল। তো অনেক সময় এক্সামে কোশ্চেন দেয় যে কোন 5 ইয়ার প্ল্যানের সময় সর্বশিক্ষা অভিযান শুরু হয়, তো সেটা হবে 9th 5 ইয়ার প্ল্যান বা নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তারপর আসে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2002 থেকে 2007 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এই সময় ভারত নির্মাণ যোজনা এবং রাষ্ট্রীয় জননী সুরক্ষা যোজনা প্রভৃতি চালু হয়েছিল। তারপর আসে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2007 থেকে 2012 এবং অবশেষে 12th 5 ইয়ার প্ল্যান 2012 থেকে 2017। 12th 5 ইয়ার প্ল্যান হচ্ছে ভারতবর্ষের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপরে মোদী সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে নীতি আয়োগ গঠন করেছে। যা যা আমি বললাম 5 ইয়ার প্ল্যান সম্পর্কে WBCS মেন এবং প্রিলি এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে এগুলো মনে রাখবে। নাবার্ড ওয়াজ ইস্টাবলিশড ইন নাবার্ড যে 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা হচ্ছে অপশন সি 6th 5 ইয়ার প্ল্যান বা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার টাইম পিরিয়ড হচ্ছে 1980 থেকে 1985 খ্রিস্টাব্দ। তো নাবার্ড সম্পর্কে একটু বলি। নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাম শুনেই বোঝা যাচ্ছে যে নাবার্ডের প্রধান কাজ হচ্ছে এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট প্রমোট করা। এছাড়াও নাবার্ড স্মল ইন্ডাস্ট্রি, কটেজ, ভিলেজ ইন্ডাস্ট্রি প্রভৃতির ডেভেলপমেন্টেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাবার্ড বি শিবরামন কমিটির রিকমেন্ডেশনে 1982 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল। নাবার্ডের হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত। আর রিসেন্টলি গোবিন্দ রাজুলু চিন্তলাকে নাবার্ডের নিউ চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়েছে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া এক্সিম ওয়াজ এস্টাবলিশড ইন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এক্সিম যে বছর প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে অপশন সি 1982 খ্রিস্টাব্দে। তো এক্সিম সম্পর্কে একটু বলি। এক্সিম হচ্ছে একটা ডেভেলপমেন্ট ব্যাংক। ডেভেলপমেন্ট ব্যাংক বলতে সাধারণ অর্থে বোঝায় যার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি থাকবে। তো ডেভেলপমেন্ট ব্যাংকের কিছু ফ্যাক্টর রয়েছে, সেগুলো একটু বলে দিচ্ছি। যেমন এটা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হবে, লং টার্ম ক্রেডিট হবে, অর্থাৎ যেহেতু ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিতে বেশি টাইম লাগে সেই জন্য ডেভেলপমেন্ট ব্যাংকের ক্রেডিট লং টার্মের হয়। এছাড়াও হচ্ছে যে লোন দিবে ডেভেলপমেন্ট ব্যাংক তার ইন্টারেস্ট খুব লো রেটের হবে। আর ডেভেলপমেন্ট ব্যাংকের সোশ্যাল বেনিফিট থাকবে। তো যাই হোক, এক্সিম অ্যাক্ট 1981 এর আন্ডারে 1982 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা এক্সিমের ওনার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর এটাকে কন্ট্রোল বা ম্যানেজ করে বোর্ড অফ ডিরেক্টর। এক্সিমের হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত। আর এর যে বর্তমান সিইও তিনি হচ্ছেন ডেভিড রাস্কিনা। এক্সিমের কাজ হচ্ছে ভারতবর্ষের ফরেন ট্রেডকে ফাইন্যান্সিং করা, তার সাথে সাথে ফ্যাসিলেট এবং প্রমোট করা। আসলে এক্সিমের মেন উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়ান এক্সপোর্টকে গ্লোবালাইজ করা। এক্সিমের বিভিন্ন জায়গায় অফিস রয়েছে, যেমন ওয়াশিংটন, দুবাই, ঢাকা, আদিস আবাবা, লন্ডন প্রভৃতি। এক্সামে যদি কোশ্চেন দেয় যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এক্সিম প্রতিষ্ঠা করা হয়েছিল, তো সেটার উত্তর হবে 6th 5 ইয়ার প্ল্যান বা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এক্সিম প্রতিষ্ঠা করা হয়েছিল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ওয়াজ ন্যাশনালাইজড। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ন্যাশনালাইজ করা হয়েছিল অপশান এ 1969 খ্রিস্টাব্দে। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটু বলি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1894 খ্রিস্টাব্দে। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। রিসেন্টলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সের সঙ্গে মার্জড হয়েছে। এরকম কোশ্চেন আসতে পারে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভারতবর্ষের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ন্যাশনালাইজ হয়েছিল, তো সেটার উত্তর হবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ন্যাশনালাইজড করা হয়েছিল। হেডকোয়ার্টার অফ সিডবি ইজ লোকেটেড ইন। সিডবির হেডকোয়ার্টার যেখানে অবস্থিত সেটা হচ্ছে অপশন সি লখনৌ। তো সিডবি সম্পর্কে একটু বলি। সিডবি এর ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক।
ভারতবর্ষে কিছু স্পেশালাইজড ব্যাংক আছে, যে সমস্ত ব্যাংকে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো না, কিন্তু সেই সমস্ত ব্যাংকগুলি বিভিন্ন দিকের, যেমন রুরাল, এগ্রিকালচার, বিভিন্ন ছোট বড় মিডিয়াম যে ইন্ডাস্ট্রি আছে সেগুলোর ডেভেলপমেন্টে সহায়তা করে। তো সিডবি ভারতবর্ষে সেই রকমই একটা স্পেশালাইজড ব্যাংক। এক কথায় সিডবি হচ্ছে ভারতবর্ষের একটা ডেভেলপমেন্ট ব্যাংক, নাবার্ড এবং এক্সিমের মতোই। সিডবি প্রতিষ্ঠিত হয়েছিল 1990 খ্রিস্টাব্দে, যার হেডকোয়ার্টার উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। সিডবি হচ্ছে আসলে একটা প্রিন্সিপাল ফাইন্যান্স ইনস্টিটিউশন এমএসএমই সেক্টরের। এমএসএমই মানে হচ্ছে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। তো সিডবির কাজ হচ্ছে এমএসএমইর ফাইন্যান্সিং করা, তার সাথে সাথে এমএসএমই সেক্টরের প্রমোশন এবং ডেভেলপমেন্ট এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে কোঅর্ডিনেশনে সহায়তা করা। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ 13th ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া? ভারতবর্ষের 13th ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান ছিলেন অপশন সি বিজয় কেলকার। ফাইন্যান্স কমিশন সম্পর্কে একটু বলি, WBCS এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। অনেক সময় এক্সামে কোশ্চেন আসে যে ফাইন্যান্স কমিশন কনস্টিটিউশনাল বডি নাকি নন কনস্টিটিউশনাল বডি। তো ফাইন্যান্স কমিশন হচ্ছে কনস্টিটিউশনাল বডি। ভারতের সংবিধানের আর্টিকেল 280-র আন্ডারে ফাইন্যান্স কমিশন পড়ছে। ফাইন্যান্স কমিশন কে নিয়োগ করে, এটা নিয়েও অনেক সময় এক্সামে কোশ্চেন দেয়। তো ফাইন্যান্স কমিশন নিয়োগ করে ভারতের প্রেসিডেন্ট। ফাইন্যান্স কমিশন 1951 খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ইন্ডিভিজুয়াল স্টেট গভর্নমেন্টের মধ্যে ফাইন্যান্সিয়াল রিলেশন ডিফাইন করবার জন্য। ফাইন্যান্স কমিশনের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। ফাইন্যান্স কমিশনের গঠন সম্পর্কে এবার বলি। ফাইন্যান্স কমিশন গঠিত হয় একজন চেয়ারম্যান এবং 4 জন মেম্বার নিয়ে। ফাইন্যান্স কমিশনের ফার্স্ট চেয়ারম্যান যিনি, তিনি হচ্ছেন কেসি নিয়োগী। ফাইন্যান্স কমিশনের 13th ফাইন্যান্স কমিশন গঠন করা হয়েছিল 2007 সালে, যার চেয়ারম্যান ছিলেন বিজয় কেলকার। তারপরে 14th ফাইন্যান্স কমিশন গঠন করা হয় 2013 সালে, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর ওয়াইভি রেড্ডি। এবং 15th ফাইন্যান্স কমিশন গঠন করা হয় 2017 সালে, যার চেয়ারম্যান NK সিং। আর এখানে বলি ফাইন্যান্স কমিশন 5 বছর পর পর গঠন করা হয়। ফাইন্যান্স কমিশনের ফাংশন সম্পর্কে বলি। ফাইন্যান্স কমিশন হচ্ছে রিকমেন্ডিং বডি, অর্থাৎ ফাইন্যান্স কমিশন ফাইন্যান্সিয়াল বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্টকে রিকমেন্ড করে। তো কোন কোন বিষয়ে ফাইন্যান্স কমিশন প্রেসিডেন্টকে রিকমেন্ড করতে পারে সেগুলো একটু বলছি। সেগুলো হচ্ছে সেন্টার এবং স্টেটের মধ্যে ট্যাক্সের নেট প্রফিট ডিস্ট্রিবিউশন কেমন হবে সেটা সম্পর্কে প্রেসিডেন্টকে ফাইন্যান্স কমিশন রিকমেন্ড করতে পারে। এছাড়া কোনো একটা স্টেটের গ্র্যান্টস ইন এড সম্পর্কেও রিকমেন্ড করতে পারে। গ্র্যান্টস ইন এড মানে হচ্ছে কোনো স্টেটের যদি আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তাহলে সে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে নিতে পারে, আর সেই বিষয়ে ফাইন্যান্স কমিশন প্রেসিডেন্টকে রিকমেন্ড করতে পারে। এছাড়াও প্রেসিডেন্টের যদি ফাইন্যান্সিয়াল কোনো বিষয়ে অ্যাডভাইসের প্রয়োজন হয় তো ফাইন্যান্স কমিশন সেই অ্যাডভাইস তাকে দিতে পারে। এই সমস্ত হচ্ছে ফাইন্যান্স কমিশনের কাজ। আর এখানে বলি ফাইন্যান্স কমিশন হচ্ছে কোয়াসি জুডিশিয়াল বডি, অর্থাৎ জুডিশিয়াল রিলেটেড কিছু কাজও ফাইন্যান্স কমিশন করে। দ্য ফার্স্ট ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, ভারতবর্ষের প্রথম ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে অপশন এ IFCI। IFCI এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। আর IFCI এর মেন ফাংশন হচ্ছে প্রজেক্ট ফাইন্যান্স এবং প্রমোশনাল সার্ভিসেস। IDBI এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1964 খ্রিস্টাব্দে। SIDBI অর্থাৎ সিডবি এর ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1990 খ্রিস্টাব্দে। আর ICICI এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।
দ্য নাম্বার অফ অ্যাপ্রুভড শেয়ার মার্কেটস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে অ্যাপ্রুভড শেয়ার মার্কেটের সংখ্যা হচ্ছে অপশান সি 23টি। তো শেয়ার মার্কেট সম্পর্কে একটু বলি। শেয়ার মার্কেটের শেয়ার বলতে আমরা বলতে পারি ওনারশিপ বা মালিকানা। যেমন ধরো কোনো একটা কোম্পানিতে আমার 10% শেয়ার আছে, তার মানে হচ্ছে ওই কোম্পানির 10%-এর ওনারশিপ আমার রয়েছে, অর্থাৎ ওই কোম্পানির 10%-এর মালিক হচ্ছি আমি। শেয়ার মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট বা প্ল্যাটফর্ম যেখানে শেয়ারের সেলিং বাইং অর্থাৎ কেনা বেচা হয়। শেয়ার মার্কেটকে অনেকটা স্টক মার্কেটও বলা যেতে পারে। স্টক মার্কেটের ক্ষেত্রে শুধুমাত্র শেয়ারের সেলিং বাইং নয়, তার সাথে সাথে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেমন বন্ড, মিউচুয়াল ফান্ড প্রভৃতিরও সেলিং বাইং হয়। কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন দেয় যে ভারতবর্ষের শেয়ার মার্কেট কে রেগুলেট করে বা কে কন্ট্রোল করে, তো সেটার উত্তর হবে SEBI অর্থাৎ দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ভারতবর্ষের শেয়ার মার্কেট রেগুলেট বা কন্ট্রোল করে। ভারতবর্ষের স্টক মার্কেটের মধ্যে দুটো স্টক মার্কেট খুব ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ BSE আর হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ NSE। তো কম্পিটিটিভ এক্সামে এদের প্রতিষ্ঠা কোথায় অবস্থিত প্রভৃতি নিয়ে অনেক সময় কোশ্চেন দেয়, তো সেগুলো একটু বলে দিচ্ছি। বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দে, আর এটা হচ্ছে ভারতবর্ষের ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ, আর এখানে সবচেয়ে বেশি সংখ্যা কোম্পানি রেজিস্টার্ড হয়, আর এটা একটা ইন্ডেক্স ইস্যু করে যার নাম হচ্ছে সেন্সেক্স। এবার বলি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1992 খ্রিস্টাব্দে, এটাও বোম্বেতেই অবস্থিত, আর এটা যে ইন্ডেক্স ইস্যু করেছে সেটার নাম হচ্ছে নিফটি 50। দালাল স্ট্রিট ইজ সিচুয়েটেড অ্যাট, দালাল স্ট্রিট যেখানে অবস্থিত সেটা হচ্ছে অপশন সি মুম্বাই। দালাল হচ্ছে একটা মারাঠি শব্দ যার ইংরেজিতে মানে হচ্ছে ব্রোকার বা ইন্টারমিডিয়ারি। এর আগে আমরা ভারতবর্ষের মেজর স্টক এক্সচেঞ্জ BSE NSEর কথা দেখলাম। তো ভারতবর্ষের মেজর স্টক এক্সচেঞ্জ BSE অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ মুভ করে এই এরিয়াতে আসার পর এই এরিয়াকে বলা হয় দালাল স্ট্রিট, যেহেতু যে কোনো স্টক এক্সচেঞ্জে বা শেয়ার মার্কেটে দালাল বা ব্রোকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দালাল স্ট্রিটে শুধু যে BSE অবস্থিত সেটা নয়, অনেক ফাইন্যান্সিয়াল ফার্ম এবং ইনস্টিটিউশনও এখানে অবস্থিত। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি IDFC was established in India in the year, ভারতবর্ষে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি IDFC যে বছর প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে অপশান এ 1997 খ্রিস্টাব্দে। তো IDFC সম্পর্কে একটু বলি। IDFC চেন্নাইয়ে রেজিস্টার্ড অফিস সহ 1997 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এরপর 1998 খ্রিস্টাব্দে RBI রেজিস্টার্ড হয় একটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি হিসেবে, এবং 1999 খ্রিস্টাব্দে ফর্মালি এটা একটা পাবলিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হয়। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি বা IDFCর কাজ হচ্ছে এটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য এবং তার সাথে সাথে অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের জন্য ফাইন্যান্স এবং অ্যাডভাইসারি সার্ভিস প্রোভাইড করে। হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান ইজ মিন্ট ফর কনস্ট্রাক্টিং হাউসেস ফর রুরাল পিপল, রুরাল পিপল বা গ্রামীণ মানুষদের ঘরবাড়ি নির্মাণের জন্য যে প্ল্যান সেটা হচ্ছে অপশান এ ইন্দিরা আবাস যোজনা। তো ইন্দিরা আবাস যোজনা সম্পর্কে একটু বলি। ইন্দিরা আবাস যোজনা রুরাল এলাকার বিলো পভার্টি লাইনে বসবাসকারী মানুষ, SC ST প্রভৃতিদের ঘরবাড়ি নির্মাণের জন্য গভর্নমেন্ট দ্বারা তৈরি একটা স্কিম, যেটা 1985 থেকে 1986 খ্রিস্টাব্দের দিকে অর্থাৎ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় RLEGP অর্থাৎ রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রামের একটা সাব স্কিম হিসাবে তৈরি করা হয়, এবং পরবর্তীকালে 1989 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল JRY অর্থাৎ জহর রোজগার যোজনা। তো জহর রোজগার যোজনা এবং RLEGP পরবর্তীকালে মার্জড হয়ে যায়।
এবং তখন ইন্দিরা আবাস যোজনা JRY অর্থাৎ জওহর রোজগার যোজনার একটা সাব প্ল্যান হিসাবে থাকে এবং অবশেষে 1996 খ্রিস্টাব্দে ইন্দিরা আবাস যোজনাকে একটা ইন্ডিপেন্ডেন্ট স্কিম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। নির্মল ভারত অভিযান যোজনা ইজ অ্যাসোসিয়েটেড উইথ নির্মল ভারত অভিযান যোজনা যেটার সঙ্গে জড়িত সেটা হচ্ছে অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ এর কোনোটাই নয়। নির্মল ভারত অভিযান যোজনা লঞ্চ করা হয়েছিল, গভর্নমেন্ট লঞ্চ করেছিল 1999 খ্রিস্টাব্দে। এটার অন্য নাম হচ্ছে টোটাল স্যানিটেশন ক্যাম্পেন বা TSC। নির্মল ভারত অভিযান যোজনার উদ্দেশ্য ছিল রুরাল রিজনের স্যানিটেশন কন্ডিশন ইমপ্রুভ করা, অর্থাৎ রুরাল এলাকায় টয়লেট, ল্যাট্রিন প্রভৃতি নির্মাণ করা, খোলা জায়গায় মলমূত্র ত্যাগ না করা প্রভৃতি। শুধুমাত্র নির্মল ভারত অভিযান যোজনার উদ্দেশ্যই ছিল যে রুরাল এলাকার স্যানিটেশন ইনফ্রাস্ট্রাকচার উন্নতি ঘটানো তা নয়, রুরাল এলাকার মানুষদের এই সব বিষয় সম্পর্কে সচেতন করাও ছিল এই অভিযানের অন্যতম একটা উদ্দেশ্য। তো এই গভর্নমেন্ট স্কিমগুলো WBCS মেন এবং প্রিলি দুটো এক্সামের জন্যই খুব ইম্পর্টেন্ট। কবে কোন গভর্নমেন্ট স্কিম লঞ্চ করা হয়েছিল, কোন 5 ইয়ার প্ল্যানের সময় লঞ্চ করা হয়েছিল, উদ্দেশ্য কী ছিল প্রভৃতি নিয়ে কোশ্চেন আসে। রেপো রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ, রেপো রেট হচ্ছে যে রেটে অপশান বি RBI লেন্ডস টু কমার্শিয়াল ব্যাঙ্কস, RBI যে রেটে কমার্শিয়াল ব্যাঙ্কে লেন্ড বা ধার দেয় সেটাই হচ্ছে রেপো রেট। রেপো রেট সম্পর্কে একটু বলি। কমার্শিয়াল ব্যাংক যদি কোনো কারণে অর্থের অভাব হয় বা এমার্জেন্সি এসে পড়ে তাহলে ভারতবর্ষের সেন্ট্রাল ব্যাংক বা RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে শর্ট টার্মের জন্য একটা নির্দিষ্ট ইন্টারেস্ট রেটের ওপরে লেন্ড বা ধার নিতে পারে। তো যে নির্দিষ্ট ইন্টারেস্ট রেটের ওপরে RBI কমার্শিয়াল ব্যাংকে লেন্ড দেয় সেটাকে বলা হয় রেপো রেট। রেপো রেটের ফুল ফর্ম হচ্ছে রিপারচেস রেট। তো কমার্শিয়াল ব্যাংক যখন RBI এর কাছ থেকে ধার নেয় তখন কমার্শিয়াল ব্যাংকে RBI এর কাছে গভর্নমেন্ট সিকিউরিটি জমা রাখতে হয়। তারপর কমার্শিয়াল ব্যাংক সেই শর্ট টার্মের মধ্যেই RBI এর কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিল সেই টাকাটা তার সাথে সাথে সেই টাকার ওপরে রেপো রেটের যে ইন্টারেস্ট হয় সেই ইন্টারেস্ট সহ RBI-কে ফেরত দেবে। আর RBI যে গভর্নমেন্ট সিকিউরিটি কমার্শিয়াল ব্যাংক তার কাছে জমা রেখেছিল সেটা কমার্শিয়াল ব্যাংকে ফেরত দেবে। যখন RBI কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে টাকা নেয় তখন সেটা হয় রিভার্স রেপো রেট। ফ্রম নন পারফর্মিং অ্যাসেটস ব্যাংক, নন পারফর্মিং অ্যাসেট বা NPA থেকে ব্যাংক অপশান এ ক্যান নট আর্ন এনি ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট আর্ন করতে পারে না। তো NPA বা নন পারফর্মিং অ্যাসেট সম্পর্কে একটু বলি। নামটা শুনেই মনে হচ্ছে যে এমন একটা অ্যাসেট যেটা পারফর্ম করছে না। তো NPA সম্পর্কে ভালোভাবে বুঝতে গেলে আমাদের দুটো টার্ম জানতে হবে, একটা হচ্ছে অ্যাসেট আর একটা হচ্ছে লায়াবিলিটি। অ্যাসেট বাংলায় যাকে আমরা বলি সম্পত্তি। সম্পত্তি সেটাকেই বোঝায় যেটা সম্পূর্ণ আমার নিজের, যেটা আমার কাছে থাকবে, যার উপর আমি ছাড়া আর অন্য কারোর অধিকার থাকবে না। আর লায়াবিলিটি বা দায়িত্ব হচ্ছে যে ধরো আমার কাছে কোনো একটা জিনিস নেই, আমি অন্য কারোর কাছ থেকে সেটা নিলাম, তো সেই জিনিসটা আমার কাছে থাকলো ঠিকই কিন্তু সেটা আমার জিনিস নয়, কারণ সেটা আমাকে যার কাছ থেকে নিয়েছি তাকে ফেরত দিতে হবে। তো সেই জিনিসটা তাহলে আমার সম্পত্তি নয়, আমার অ্যাসেট নয়, সেটা হচ্ছে আমার লায়াবিলিটি, আমার দায়িত্ব। তো এবার ব্যাংকের ক্ষেত্রে বলি, ধরো আমি 10,000 টাকা ব্যাংকে ডিপোজিট রাখলাম। তো এই 10,000 টাকাটা ব্যাংক নিল, তো ব্যাংকের কাছে 10,000 টাকাটা থাকলো ঠিকই কিন্তু এই 10,000 টাকাটা ব্যাংকের সম্পত্তি নয়, ব্যাংকের অ্যাসেট নয়, কারণ একটা নির্দিষ্ট সময় পর যখন আমি চাইবো ব্যাংকের কাছে তখন সেই টাকাটা ব্যাংকে আমাকে ফেরত দিতে হবে। তার মানে ওই ডিপোজিটটা ব্যাংকের কাছে হচ্ছে লায়াবিলিটি আর আমার হচ্ছে সম্পত্তি বা আমার অ্যাসেট। এবার যদি 10,000 টাকা আমি ব্যাংকের কাছে লোন নিই তাহলে কি হয়, ব্যাংকের কাছে আমি 10,000 টাকা লোন নিলাম, ওই 10,000 টাকাটা আমার কাছে থাকলো। 10,000 টাকাটা আমার কাছে থাকলো কিন্তু সেটা আমার অ্যাসেট নয়, সেটা হচ্ছে আমার লায়াবিলিটি, কারণ কিছু সময় পরে EMI বা ইনস্টলমেন্টের মাধ্যমে সেই টাকাটা আমাকে ব্যাংকে ফেরত দিতে হবে।
তার মানে লোন হচ্ছে ব্যাংকের অ্যাসেট, ব্যাংকের সম্পত্তি, কিন্তু যে লোন নিচ্ছে তার কাছে লায়াবিলিটি। তারপর আমি ব্যাংক থেকে যে 10,000 টাকা লোন নিয়েছি সেটা আমি ইএমআই বা ইনস্টলমেন্টের মাধ্যমে ব্যাংকে শোধ দিচ্ছি। তো পরপর কয়েকবার রেগুলার ইএমআই দেওয়ার পর আমি ইএমআই দেওয়া বন্ধ করে দিলাম। এবার ডিউ ডেট থেকে একটা নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে, বেশিরভাগ ক্ষেত্রে এই সময়টা হয় 90 ডেজ, কিন্তু সব ক্ষেত্রে নয়। তো সময়টা পেরিয়ে যাওয়ার পরেও যদি আমি ইএমআই না দিই তখন সেটাকে নন পারফর্মিং অ্যাসেট বলা হয়। অর্থাৎ এনপিএ হচ্ছে এমন একটা লোন বা ইন্টারেস্ট যে ক্ষেত্রে লোনের ইন্টারেস্ট অথবা প্রিন্সিপাল দুটোই ওভার ডিউ থাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যার দরুন নন পারফর্মিং অ্যাসেট থেকে ব্যাংক কোনো ইন্টারেস্ট আর্ন করতে পারে না। নোট অফ ₹1000 was introduced by RBI in the year, যে বছর আরবিআই 1000 টাকার নোট ইন্ট্রোডিউস করেছিল সেটা হচ্ছে অপশন বি, 2000 সালে অক্টোবর মাসে। এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো।